শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় আছে দুতরফা দাখিলা পদ্ধতি। একটু বলে নিচ্ছি, আজকে যে জিনিসটা আলোচনা করব, আমি যে বিষয়টা আলোচনা করব, আগামী ক্লাস পর্যন্ত তোমরা বাড়িতে এই বিষয়টাই অনুশীলন করবে, এই অধ্যায় অনুশীলন করবে এবং এই অধ্যায়ের উপর বিগত বোর্ড পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে তোমরা তা সমাধান করার চেষ্টা করবে। তাহলে আমাদের এই ক্লাসটাও সার্থক হবে এবং তোমরাও কিছু বুঝতে পারবে, পরীক্ষাতে আনসার করতে পারবে। তো আমরা আজকে আলোচনা করব লেনদেন থেকে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায়, কিভাবে লেনদেনের শ্রেণী বিভাগ করা যায়, আমরা সেই বিষয়গুলো আজকে জানব। তো এর জন্য আমাকে প্রথমে ডেবিট ক্রেডিট নির্ণয় করার কিছু নিয়ম জানতে হবে, সে সম্পর্কে আলোচনা করতেছি। এর আগে জেনে নিতে হবে যে আমাদের হিসাব কত প্রকার। হিসাব 5 প্রকার। হিসাব 5 প্রকার: আয়, ব্যয়, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। কি কি বলছি? আয়, ব্যয়, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। এর মধ্যে ব্যয় এবং সম্পদ এটা হলো ডেবিট ব্যালেন্স। আবার বলছি ব্যয় এবং সম্পদ এই দুটো হিসাব ডেবিট ব্যালেন্স। এটা আমার কথা নয়, এটা লুকা পেসিওলির কথা। আমরা যেমন যোগ বিয়োগ করে থাকি অঙ্কের মধ্যে, একটা নিয়ম, বাড়লে আমরা যোগ করি, কমলে আমরা বিয়োগ করি। হিসাব বিজ্ঞানে এটা একটা নিয়ম যে সম্পদ এবং ব্যয় এরা ডেবিট ব্যালেন্স, অর্থাৎ এরা যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর কমে গেলে ক্রেডিট দিকে লিখতে হবে। আবার বলছি ব্যয় এবং সম্পদ কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স, অর্থাৎ যেটা ডেবিট ব্যালেন্স সেটা বৃদ্ধি পেলে ডেবিট হবে এবং হ্রাস পেলে ক্রেডিট হবে। অপরদিকে আয়, দায় এবং মালিকানা সত্ত্ব এরা হলো ক্রেডিট ব্যালেন্স। আবার বলছি আয়, দায় এবং মালিকানা সত্ত্ব এরা হলো ক্রেডিট ব্যালেন্স, অর্থাৎ এটা বৃদ্ধি পেলে হবে ক্রেডিট আর হ্রাস পেলে হবে ডেবিট। আবার বলছি যে হিসাব যে ব্যালেন্স হবে সেটা বৃদ্ধি পেলে সেটাই হবে ব্যয় কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স, অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। সম্পদ কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। সম্পদ যদি বৃদ্ধি পায় আমরা ডেবিট দিকে লিখব, সম্পদ যদি হ্রাস পায় আমরা ক্রেডিট দিকে লিখব। বিপরীতভাবে আয়, দায়, মালিকানা সত্ত্ব এটা কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। আয় কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স, অর্থাৎ আয় যদি বৃদ্ধি পায় তাহলে আমরা ক্রেডিট দিকে লিখব। যেটা যে ব্যালেন্স সেটা বৃদ্ধি পেলে সেটা লিখতে হবে, অর্থাৎ ক্রেডিট ব্যালেন্স হলে ক্রেডিট লিখতে হবে। আয় ক্রেডিট ব্যালেন্স, আয় বৃদ্ধি পেলে আমরা ক্রেডিট দিকে লিখব। দায় ক্রেডিট ব্যালেন্স, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট দিকে লিখব, হ্রাস পেলে ডেবিট দিকে লিখব। আশা রাখি বুঝতে পেরেছো। আবারও বলছি হিসাব 5 প্রকার: আয়, ব্যয়, সম্পদ, দায়। এর মধ্যে ব্যয় এবং সম্পদ এরা হলো ডেবিট ব্যালেন্স এবং আয়, দায় এবং মালিকানা সত্ত্ব এরা হলো ক্রেডিট ব্যালেন্স। যেটা যে ব্যালেন্স সেটা বাড়লে সেটাই হবে। ব্যয় ডেবিট ব্যালেন্স, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। সম্পদ ডেবিট ব্যালেন্স, এরা বৃদ্ধি পেলে ডেবিট হবে আর হ্রাস পেলে ক্রেডিট হবে। আয় ক্রেডিট ব্যালেন্স, তাহলে এটা বৃদ্ধি পেলে ক্রেডিট হবে আর হ্রাস পেলে আমরা ডেবিট দিকে লিখব। এখন আমরা শিক্ষার্থীরা একটা উদ্দীপক দিয়ে গিয়েছি, সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। কি নির্ণয় করব? প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। প্রারম্ভিক মূলধন মানে কি? প্রারম্ভিক মানে কি? শুরুতে, সেটা মাসের শুরু হতে পারে, বছরের শুরু হতে পারে। আবার বলছি প্রারম্ভিক মানে কি? শুরু। সেই শুরুটা হবে মাসের শুরু অথবা কোনো বছরের শুরু, অর্থাৎ কোনো মাস বা বছরের শুরুতে যে মূলধন তাকে আমরা বলবো প্রারম্ভিক মূলধন। এই ক্ষেত্রে আমরা জানুয়ারি মাসের শুরুতে যে মূলধন আছে সেটাই হবে প্রারম্ভিক মূলধন।
সেক্ষেত্রে আমরা কি করব, প্রারম্ভিক মূলধন নির্ণয়। আবারও বলছি, প্রারম্ভিক বলতে শুরুতে, অর্থাৎ 1 তারিখে, সেটা কোনো মাসের শুরুতে হতে পারে, কোনো বছরের শুরুতে হতে পারে। তো এখানে 1 তারিখে যে লেনদেনটা আছে সেখান থেকে আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। রাজীব সাহেব 1 জানুয়ারি 2018 তারিখে নগদ 10,000 টাকা, আসবাবপত্র 50,000 টাকা এবং 20,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে। অর্থাৎ এটা ছিল তার 1 তারিখের সম্পদ এবং দায়। আমরা 1 তারিখের সম্পদ এবং দায় থেকে, সম্পদ থেকে দায়গুলো বিয়োগ করলে আমরা পেয়ে যাব প্রারম্ভিক মূলধন। 1 তারিখের সম্পদ আমার কি ছিল, নগদ টাকা 1 লক্ষ টাকা, নগদ 1 লক্ষ টাকা। আমার ছিল আসবাবপত্র 50,000 টাকা, আর ঋণ ছিল আমার দায় হিসাব। আমরা বলছি যে সম্পদ থেকে দায় বিয়োগ করলে আমরা মূলধন পেয়ে যাব। যেহেতু প্রারম্ভিক মূলধন, অর্থাৎ 1 তারিখের সম্পদ থেকে আমরা 1 তারিখের দায়সমূহ বিয়োগ করলে আমরা প্রারম্ভিক মূলধন পেয়ে যাব। সেক্ষেত্রে 1 তারিখে আমাদের সম্পদ ছিল 1 লক্ষ টাকা নগদ, আসবাবপত্র ছিল 50,000 টাকা, আর ঋণ ছিল আমাদের 20,000 টাকা দায় হিসাব। ঋণ 20,000 টাকা ছিল আমার দায় হিসাব। আমি বলছিলাম যে সম্পদ থেকে দায়গুলো বিয়োগ করো। সম্পদ ছিল নগদ টাকা, আসবাবপত্র, আর দায় ছিল ঋণ। তো সম্পদ দুটো যোগ করব, দায় আছে আমাদের একটা, সেটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব প্রারম্ভিক মূলধন। একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখানে আমার নগদ টাকা ছিল 20,000, অর্থাৎ আমি পকেট থেকে দিয়েছি 1 লক্ষ টাকা, আর ঋণ নিয়েছি কত, 20,000 টাকা। ঋণটাও আমার নগদ টাকা। আমি যদি কারো কাছ থেকে ঋণ আনি, সেটা আমার নগদ টাকা বেড়ে যাবে। আমার কাছে ছিল 1 লক্ষ টাকা, ঋণ আনলাম কত, 20,000 টাকা, তাহলে মোট নগদ হলো কত, 1,20,000 টাকা। আমি আবার বলছি, আমার ব্যবসা শুরু করেছি নগদ টাকা 1 লক্ষ টাকা নিয়ে, সাথে আমি আরো 20,000 টাকা ঋণ আনলাম। এই ক্ষেত্রে আমার নগদ টাকা বেড়ে গেছে, আবার দায় সৃষ্টি হলো। একদিকে নগদ টাকা বেড়ে গেছে, অপরদিকে আমার ঋণ অর্থাৎ দায় সৃষ্টি হলো। তো নগদ টাকা ছিল আমার কাছে 1 লক্ষ টাকা, আমি ঋণ নিয়েছি আরো 20,000 টাকা, তাহলে নগদ মোট হবে কত, 1,20,000 টাকা। আসবাবপত্র 50,000 টাকা, আর ঋণ যেহেতু দায় আমাকে বাদ দিয়ে দেখাতে হবে 20,000 টাকা। তো আমার এখানে আসতেছে 1,70,000 টাকা। মোট সম্পদ পেলাম 1,70,000 টাকা, নগদ 1,20,000, আসবাবপত্র 50,000, মোট হলো 1,70,000 টাকা। আর আমার দায় ছিল 20,000 টাকা, আমরা বাদ দিয়ে দিলাম, হলো 1,50,000 টাকা। এটাই আমার প্রারম্ভিক মূলধন। আমরা বলছি, যদি ঋণ নিয়ে ব্যবসা শুরু করে, সেই টাকাটা প্রথমে নগদের সাথে যোগ করে বসাবো। যেহেতু দায় সৃষ্টি হয়েছে, আবার সেই দায়টা আমরা বিয়োগ করে দেখাবো। আমরা অন্যভাবে অঙ্কটা করতে পারি, শুধু সম্পদ দুটো যোগ করলেই প্রারম্ভিক মূলধন বের করা যায়। আমরা যেটা নিয়ম, সঠিক নিয়মে অঙ্কটা করব। আশা রাখি বুঝতে পেরেছি। এখন আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করব, অর্থাৎ প্রতিটা লেনদেনে আমরা জানি কয়টা পক্ষ আছে, 2টা। প্রতিটি লেনদেনে কয়টি পক্ষ, 2টি। একটি পক্ষ হবে ডেবিট, অপর পক্ষ হবে ক্রেডিট। আর এই নিয়মটাকে বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতি। আবার বলছি, প্রতিটি লেনদেনে 2টি পক্ষ থাকে। একটি পক্ষকে আমরা ডেবিট বলি, আর একটি পক্ষকে আমরা ক্রেডিট বলি। এই যে নিয়মটা, একে বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতি। এখন আমরা শিখব লেনদেন থেকে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়।
ডেবিট ক্রেডিট নির্ণয়। প্রথমে তারিখ, হিসাব খাত, ডেবিট অবলিক ক্রেডিট, টাকা, কারণ। যদি প্রশ্নে কারণ উল্লেখ থেকে যে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো তাহলে আমরা কারণ এই কলমটা দেব, আর যদি কারণ সহ উল্লেখ না থাকে আমরা এই কলমটা দেব না। তারিখ, হিসাব খাত, ডেবিট অবলিক ক্রেডিট, টাকা, কারণ উল্লেখ থাকলে প্রশ্নে আমরা কারণ লিখব। এরকম বলা থাকবে যে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করো কারণ সহ, সেক্ষেত্রে আমরা কারণের কলমটা দিয়ে নেব। 2018 সাল জানুয়ারি মাস 1 তারিখ। আবারও বলছি, প্রতিটি লেনদেনের কয়টা পক্ষ থাকবে? 2টি পক্ষ, একটি পক্ষ ডেবিট এবং অন্য পক্ষ ক্রেডিট। সেটা আমরা কিভাবে করব? আমরা একটু আগে বলেছিলাম, একটু নিয়ম দেখাইছিলাম যে হিসাব ছিল 5 প্রকার: আয়, ব্যয়, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। এক্ষেত্রে ব্যয় এবং সম্পদ ছিল ডেবিট ব্যালেন্স, আয়, দায়, মালিকানা সত্ত্ব ছিল ক্রেডিট ব্যালেন্স। যেটা যে ব্যালেন্স সেটা বৃদ্ধি পেলে সেটা হবে ব্যয় ডেবিট ব্যালেন্স, বৃদ্ধি পেলে ব্যয় ডেবিট দিকে লিখবো আমরা। সম্পদ ডেবিট ব্যালেন্স, বৃদ্ধি পেলে ডেবিট দিকে লিখবো এবং হ্রাস পেলে ক্রেডিট দিকে লিখবো। আসা যাক লেনদেনের দিকে। আমাদের লেনদেন ছিল রাজীব সাহেব 1 জানুয়ারি 2018 তারিখে নগদ 1 লক্ষ টাকা, আসবাবপত্র 50,000 টাকা এবং 20,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। তো এই ক্ষেত্রে নগদ টাকা আমার সম্পদ। সম্পদ কি এখানে হ্রাস পেল না বৃদ্ধি পেল? বৃদ্ধি পেয়েছে। নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছি, নগদ টাকা ব্যবসায় চলে আসছে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। সম্পদ ছিল কি? ডেবিট ব্যালেন্স। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে আমরা লিখব নগদান হিসাব। নগদ টাকাকে আমরা নগদান হিসাবে লিখব। নগদান হিসাব ডেবিট। আসবাবপত্র 50,000 টাকা। ব্যবসায় আমরা কি নিয়ে আসছি? আসবাবপত্র নিয়ে আসছি। ব্যবসায় সম্পদ বৃদ্ধি পেল না হ্রাস পেল? বৃদ্ধি পেল। সম্পদ বৃদ্ধি পেলে কি হবে? সম্পদ ডেবিট ব্যালেন্স, বৃদ্ধি পেলে ডেবিট হবে। সম্পদ আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব ডেবিট হলো। আর কি ছিল? 20,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো। ঋণ কি হিসাব? দায় হিসাব। ঋণ দায় হিসাব। ঋণ কি বৃদ্ধি পেল না হ্রাস পেল? বৃদ্ধি পেল। আমি ঋণ নেওয়া মানে কি? আমার দায় সৃষ্টি হলো, বৃদ্ধি পেল। দায় কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। তাহলে দায় যখন বৃদ্ধি পাবে সেটা ক্রেডিট হবে। কি লিখবে এখানে? ঋণ হিসাব ক্রেডিট। তো আমরা জানি, একটু আগে শিখেছিলাম প্রারম্ভিক মূলধন নির্ণয়, যে ব্যবসা শুরু করে জানিয়ে ব্যবসা শুরু করে সব হয় ব্যবসার মূলধন। ব্যবসা এবং মালিক আলাদা সত্ত্ব। ব্যবসা মালিকের নিকট দায়বদ্ধ। মালিক যেটা ব্যবসায় দিল সেটা হলো মূলধন। মূলধন যেহেতু মালিকের নিকট দায়বদ্ধ, এই জন্য এটা দায় হিসাব। আবারও বলছি, মালিক ব্যবসায় যা নিয়ে শুরু করেন সবই মূলধন। মালিক এবং ব্যবসা আলাদা সত্তা। ব্যবসা মালিকের কাছে এই টাকাটা দায়বদ্ধ আছে, তাই এটা দায় হিসাব। সেটাকে বলা হয় মালিকানা সত্ত্ব। আমরা মূলধন হিসাব বলে লিখব এখানে, মূলধন হিসাব। মূলধন হিসাব কি? মালিকানা সত্ত্ব, ক্রেডিট ব্যালেন্স। যেহেতু এটা বৃদ্ধি পেয়েছে সেটা ক্রেডিট হবে। আমরা একটু আগে
প্রারম্ভিক মূলধন বের করেছিলাম কত টাকা, 1,50,000 টাকা। ঋণ ছিল কত, 20,000 টাকা। আসবাবপত্র কত, 50,000 টাকা। আর নগদান ছিল কত, 1 লক্ষ প্লাস আমি যে ঋণের টাকা নিলাম মোট ছিল 1,20,000। একটু খেয়াল করে দেখবা, যখন প্রশ্নে ঋণ থাকবে, ঋণ নিয়ে ব্যবসা শুরু করে সেই টাকাটা নগদের সাথে যোগ করে আমরা বসাবো। নগদ ছিল 1,20,000 টাকা, আসবাবপত্র 50,000 টাকা, ঋণ ছিল ক্রেডিট 20,000 টাকা। মোট ডেবিট ছিল 1,20,000 আর 50, 1,70,000, আর ক্রেডিট হিসাব ছিল 20,000 টাকা। তাহলে আমার সম্পদ থেকে দায় বাদ দিলে কি থাকবে, মূলধন হিসাব 1,50,000 টাকা। তো দেখো কারণ লিখছি এখানে, নগদান হিসাব ডেবিট হলো কেন, নগদান কি সম্পদ, কেন ডেবিট হলো, সম্পদ কি বললাম, ডেবিট, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেলে আমরা ডেবিট করি। এটা সম্পদ কি পেল, বৃদ্ধি পেল, এই জন্য এটা কি হলো, ডেবিট হলো। আসবাবপত্র একই বিষয়, সম্পদ ডেবিট হওয়া মানে কি, সম্পদ বৃদ্ধি পাওয়া, সম্পদ বৃদ্ধি পাওয়া। দায় ক্রেডিট মানে কি, দায় হিসাব ক্রেডিট ব্যালেন্স, এবং ক্রেডিট হওয়ার অর্থ হলো দায় বৃদ্ধি পেয়েছে, যেটা যে ব্যালেন্স সেটা বৃদ্ধি মানে সেটাই হওয়া। তাহলে ঋণ হিসাব ক্রেডিট মানে দায় হিসাব ক্রেডিট, অর্থাৎ দায় বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেয়েছে। মূলধন হিসাব ক্রেডিট, মালিকানা সত্ত্ব, মূলধন হিসাব কি, মালিকানা সত্ত্ব, সেটা কি ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, এখানে ক্রেডিট হিসেব, যার অর্থ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। বুঝতে পেরেছো তোমরা? 2 নম্বর, জানুয়ারি 2 তারিখ ছিল পণ্য ক্রয় 40,000 টাকা, 40,000 টাকা দিয়ে পণ্য ক্রয় করা হলো। এখানে নগদে বাকিতে কোনোটাই উল্লেখ নেই, আমরা কি ধরে নেব, মনে রাখবা শুধু পণ্য ক্রয়, অর্থাৎ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম নাই, নগদ বাকি কোনো কিছু উল্লেখ নেই, সেক্ষেত্রে আমরা এটাকে নগদে ধরে নিতে হবে। পণ্য ক্রয় এত টাকা, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকলে সেটা নগদে লেনদেন বলে আমরা ধরে নেব, অর্থাৎ পণ্য ক্রয় 40,000 টাকা নগদে করা হয়েছে। এই লেনদেনের দুইটা পক্ষ, নগদে পণ্য ক্রয় করছি, আমার নগদ টাকা চলে গেছে, রাইট। নগদ টাকা কি, সম্পদ, সম্পদ ডেবিট ব্যালেন্স, সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট, তাহলে সম্পদ কমে গেছে, নগদ টাকা দিয়ে পণ্য ক্রয় করেছে, অর্থাৎ কি নগদ টাকা চলে গেছে, সম্পদ কমে গেলে কি হবে, ক্রেডিট, অর্থাৎ নগদান হিসাব হবে ক্রেডিট। আর কি সৃষ্টি হলো, ক্রয় করলাম পণ্য, ক্রয়টা কি হিসাব, ব্যয় হিসাব, ব্যয় কি ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স। আমি যখন পণ্য কিনলাম একটা ব্যয় সৃষ্টি হলো, ব্যয় বৃদ্ধি পেল, তো যেহেতু ব্যয় ডেবিট ব্যালেন্স, সেটা বৃদ্ধি পেলে কি হবে, ডেবিট। তো আমরা কি লিখব, জানুয়ারি 2 ক্রয় হিসাব ডেবিট, আর আমার নগদ টাকা চলে গেল, নগদ কি সম্পদ, সম্পদ কমে গেলে ক্রেডিট, যেহেতু সম্পদ ডেবিট ব্যালেন্স, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, সম্পদ হ্রাস পেয়েছে এই জন্য নগদান হিসাব হবে ক্রেডিট। টাকা ছিল 40,000। একইভাবে ক্রয় ব্যয়, ব্যয় বৃদ্ধি পেয়েছে এই জন্য সে ডেবিট হয়েছে, ব্যয় বৃদ্ধি। নগদ টাকা কি, সম্পদ, সম্পদ ক্রেডিট হওয়া মানে কি, সম্পদ ডেবিট ব্যালেন্স, ক্রেডিট হওয়া মানে কি, হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে।
জানুয়ারি 4। রাজুর নিকট পণ্য বিক্রি করা হলো। রাজুর নিকট পণ্য বিক্রি হলো, একটু খেয়াল করো। রাজুর নিকট পণ্য বিক্রি করছি, রাজুর নিকট কি আমি নগদে বিক্রি করছি না বাকিতে বিক্রি করছি? মনে রাখবা, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে আর নগদ বা চেক উল্লেখ না থাকে, সেই লেনদেনকে আমরা বাকিতে লেনদেন ধরে নেব। আবার বলছি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে, লেনদেনের মধ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে আর নগদ কথা অথবা চেক ব্যাংকের মাধ্যমে উল্লেখ না থাকলে সেই লেনদেনকে আমরা বাকিতে লেনদেন ধরে হিসাবভুক্ত করব। রাজুর নিকট পণ্য বিক্রয় 25,000 টাকা, তাহলে এই লেনদেনটি কি নগদে না বাকিতে? বাকিতে, যেহেতু নাম উল্লেখ আছে কিন্তু কোথাও নগদ উল্লেখ নেই। তো এই লেনদেনের দুটি পক্ষ আছে, একটা রাজুর নিকট পণ্য বিক্রি করছি, যেহেতু বাকিতে পণ্য বিক্রি করলে দেনাদার সৃষ্টি হয়, তার কাছ থেকে আমি টাকা পাবো। আবারও বলছি, বাকিতে পণ্য বিক্রি করলে কি সৃষ্টি হয়? দেনাদার সৃষ্টি হয়। দেনাদার কি হিসাব? সম্পদ। সম্পদ কি বৃদ্ধি পেল না হ্রাস পেল? বৃদ্ধি পেল। সম্পদ বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট। আমরা লিখব দেনাদার হিসাব ডেবিট। আর কি সৃষ্টি হলো? বিক্রয়। আমি পণ্য বিক্রি করলে কি সৃষ্টি হয়? আয় সৃষ্টি হয়। বিক্রি একটি আয় হিসাব। আমরা প্রথম ক্লাসে কিছু আয় নিয়ে আমরা আলোচনা করেছি, মুনাফা জাতীয় আয়। আয় বলতে ওই মুনাফা জাতীয় আয়গুলোকেই বোঝায়। আমরা কয়েকটা আয় শিখেছিলাম, যেমন বিক্রয়, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি ইত্যাদি। তো বিক্রয় কি হিসাব? আয়। আয়ের মাধ্যমে যেহেতু ক্রেডিট ব্যালেন্স, আয় যখন বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় ক্রেডিট করতে হয়। বিক্রয় আমাদের আয় বৃদ্ধি করে, এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট 25,000 টাকা। দেনাদার ডেবিট হওয়ার অর্থ কি? দেনাদার সম্পদ, সম্পদ ডেবিট, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, কারণ সম্পদ ডেবিট ব্যালেন্স। সম্পদ বৃদ্ধি, বুঝতে পেরেছ? বিক্রয় কি হিসাব? আয়। আয় কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। আয় ক্রেডিট ব্যালেন্স। তাহলে যেহেতু এখানে ক্রেডিট এসেছে, তার অর্থ আয় বৃদ্ধি পেয়েছে। আয় বৃদ্ধি। জানুয়ারি 6। ব্যাংকে হিসাব খোলা হলো। ব্যাংকে হিসাব খোলা এবং ব্যাংকে টাকা জমা দেওয়া একই বিষয়, কারণ ব্যাংকে যখন আমরা হিসাব খুলি তখন টাকা জমা দিয়ে হিসাব খুলি। তাহলে ব্যাংকে জমা দেওয়ার অর্থ আর ব্যাংকে হিসাব খোলার অর্থ একই বিষয়। ব্যাংকে যখন আমরা টাকা জমা রাখি তখন ব্যাংকের টাকা বাড়ে আর আমার কাছে নগদ টাকা কমে যায়। নগদ টাকা সম্পদ কমে গেছে, এই জন্য নগদান করবো কি? ক্রেডিট হিসাব। আর ব্যাংকের টাকা বেড়ে গেছে, তো ব্যাংক আমার কি হিসাব? সম্পদ। একদিকে সম্পদ বাড়লো, ব্যাংকের টাকা বাড়লো, আর অন্যদিকে নগদ টাকা আমার কমে গেল। অর্থাৎ একদিকে সম্পদ বাড়ছে, অপরদিকে সম্পদ কমেছে। বাড়লো কি? ব্যাংকের টাকা বেড়ে গেল। যেহেতু সম্পদ বেড়ে গেল, ব্যাংকের টাকা আমরা ব্যাংক হিসাব ডেবিট দিকে লিখব। আর নগদ টাকা কমে গেল, সম্পদ কমে গেল, তাই ক্রেডিট হিসাব ক্রেডিট 5,000 টাকা। সম্পদ ডেবিট মানে সম্পদ বৃদ্ধি। এক্ষেত্রে নগদ টাকা ক্রেডিট মানে সম্পদ হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেল। 8 তারিখ। সাইনবোর্ড বাবদ ব্যয় 2,000 টাকা। আমরা সাইনবোর্ড কেন দিই? বিজ্ঞাপনের জন্য। সাইনবোর্ড, রেডিও, টেলিভিশনে প্রচার করি, এগুলো আমরা সাধারণত বিজ্ঞাপনের জন্য করি। এই ধরনের হিসাবকে আমরা বিজ্ঞাপন হিসাব বলে লিখব। এর মাধ্যমে আমাদের ব্যয় সৃষ্টি হয়।
সাইনবোর্ড বাবদ ব্যয় বলাই আছে যে ব্যয়, অর্থাৎ এটা একটা ব্যয় হিসাব। তা আমরা জানি ব্যয় কি ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স। বৃদ্ধি পেলে কি হবে, ডেবিট হবে। কি হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর এই সাইনবোর্ড বাবদ আমার কি চলে গেল, নগদ টাকা চলে গেল। নগদ টাকা কি সম্পদ, সম্পদ কি ব্যালেন্স ছিল, ডেবিট ব্যালেন্স। আর সেটা যদি কমে যায় তাহলে হবে কি, ক্রেডিট। কি লিখব, নগদান হিসাব ক্রেডিট 2000 টাকা। কি হলো, বিজ্ঞাপন ব্যয় বৃদ্ধি পেল। ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। নগদ টাকা হ্রাস পেলে কি হয়, ক্রেডিট হয়। মানে সম্পদ হ্রাস। 10 তারিখ চেকের মাধ্যমে বিক্রি করলাম। চেকের মাধ্যমে বিক্রি করা হলো 50,000 টাকা। চেকের মাধ্যমে বিক্রি করলে কি হয়, ব্যাংকের টাকা বাড়ে না কমে, বাড়ে। অর্থাৎ ওই চেকটা আমি ব্যাংকে জমা দিয়ে দিলাম। বিক্রি করার পর যে চেকটা পেলাম সেটা ব্যাংকে জমা দেওয়া হয়, এই জন্য ব্যাংকের টাকা বাড়ে। চেকের মাধ্যমে বিক্রি করলাম অর্থাৎ আমি চেক পেলাম, মানে ব্যাংকের টাকা বাড়লো। ব্যাংক কি, সম্পদ হিসাব, সম্পদ বাড়লে ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট। আর একইভাবে কি সৃষ্টি হলো, আয় সৃষ্টি হলো, বিক্রয়। আয় সৃষ্টি হলে কি, ক্রেডিট হিসাব। বিক্রয় হিসাব কি হবে, ক্রেডিট 50,000 টাকা। ব্যাংক মানে সম্পদ বৃদ্ধি, বিক্রয় মানে বিক্রয় ক্রেডিট মানে কি, আয়। আয় কারণ কি, বিক্রয় আয়, আয় মানে ক্রেডিট ব্যালেন্স, এটা ক্রেডিট হওয়া মানে কি, বৃদ্ধি পাওয়া। আমরা এখন শিখবো 12 তারিখের লেনদেন সম্পর্কে। রাজুর কাছ থেকে পাওয়া গেল, রাজুর কাছ থেকে কি পেলাম, নিশ্চয়ই টাকা পেয়েছি। রাজুর কাছ থেকে পাওয়া গেল 10,000 টাকা, আমি নগদ টাকা পেয়েছি। তাহলে নগদান হিসাব হবে কি, ডেবিট। নগদান হিসাব ডেবিট। সম্পদ বৃদ্ধি পেয়েছে 10,000 টাকা। আর রাজু ছিল কি, রাজু ছিল আমাকে দেনাদার। রাজুর কাছে আমি প্রথমে বাটিতে বিক্রি করেছিলাম 4 তারিখে, তখন দেনাদার সম্পদ বৃদ্ধি পেয়েছিল। এখন যেহেতু তার কাছ থেকে আমি টাকা পেয়ে গেছি, এখন দেনাদার কমে গেছে। অর্থাৎ তার কাছ থেকে পাওয়ার কথা ছিল 25,000 টাকা, আমি এখন 10,000 টাকা পেয়ে গেছি। তাহলে রাজুর কাছ থেকে আর পাবো কত, 15,000 টাকা। তাহলে রাজুর দেনাদার কমে গেল না, তাহলে সম্পদ কমে গেলে কি হবে, ক্রেডিট। তাহলে রাজু হিসাব, রাজু হিসাব ক্রেডিট। রাজুটা কি ছিল, সম্পদ ছিল। দেনাদার ছিল, দেনাদার আমরা কি, সম্পদ, সম্পদ হিসাব। সম্পদ ডেবিট ব্যালেন্স, সেটা ক্রেডিট হওয়ার অর্থ কি, সম্পদ হ্রাস পাওয়া। সম্পদ, একটু মনে রাখবা, কোনো নাম যখন আসবে তখন সেটা হয় সম্পদ হবে, নয় দায় হবে। অর্থাৎ হয় দেনাদার নয় পাওনাদার। শুধু খেয়াল করতে হবে, বিক্রয়ের বেলায় সেটা হবে দেনাদার, আর ক্রয়ের ক্ষেত্রে সেটা হবে পাওনাদার। 14 তারিখ অফিসের জন্য কম্পিউটার ক্রয়। অফিসের জন্য কি করছি, কম্পিউটার ক্রয় করছি। কি হলো, টাকা চলে গেল, নগদ টাকা চলে গেল। নগদান হবে কি, ক্রেডিট। ডেবিট হবে কি, কি কিনেছি, কম্পিউটার কিনেছি। কোনো সম্পত্তি ক্রয় করছি আমরা, তাই না? কোনো সম্পত্তি ক্রয় করলে ওই সম্পত্তির নাম লিখতে হয়। তো এক্ষেত্রে ক্রয় করেছি কি, কম্পিউটার ক্রয় করছি। তো কিছু সম্পদ আছে যেটা আমরা, অনেকগুলো সম্পদ একটা হেডিং দিয়ে লিখতে হয়, যেমন কম্পিউটার ক্রয়, এসি ক্রয়, ফ্যান ক্রয়। এগুলাকে আমরা অফিস সরঞ্জাম বলে থাকবো। কি বলে থাকবো, অফিস সরঞ্জাম বলে থাকবো। কি কি, কম্পিউটার ক্রয়, এসি ক্রয়, ফ্যান ক্রয়, ল্যাপটপ ক্রয়,
দেওয়াল ঘড়ি ক্রয়, ওগুলোকে কি বলবো? অফিস সরঞ্জাম হিসাবে আমরা লিখবো, ওগুলো মনে রাখবা। তো এখানে কম্পিউটার লেখা যাবে না, লিখতে হবে অফিস সরঞ্জাম হিসাব, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। আর আমার নগদ টাকা চলে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট 25,000 টাকা। অফিস সরঞ্জাম সম্পদ বৃদ্ধি পেয়েছে, নগদান সম্পদ হ্রাস পেয়েছে। 16 তারিখ শেয়ার ক্রয় করা হলো। আমরা কি করেছি? শেয়ার ক্রয় করেছি, কোনো সম্পত্তি ক্রয় করি নাই। টাকাটা বিনিয়োগ করেছি, আমাদের ব্যবসার বাইরে অন্য একটা ব্যবসার শেয়ার ক্রয় করেছি আমরা, অর্থাৎ আমাদের টাকা অন্য জায়গায় আমরা বিনিয়োগ করেছি। শেয়ার ক্রয়, সঞ্চয়পত্র ক্রয়, ডিবেঞ্চার ক্রয় ইত্যাদি হিসাবগুলোকে আমরা বিনিয়োগ বলে লিখবো। কি বলে লিখবো? বিনিয়োগ বলে লিখবো। কি কি হিসাব বলছি? শেয়ার ক্রয়, সঞ্চয়পত্র ক্রয়, ডিবেঞ্চার ক্রয়, এগুলোকে আমরা বিনিয়োগ হিসাবে লিখবো। বিনিয়োগ ও সম্পদ, যেহেতু আমাদের শেয়ার করা হয়েছে অর্থাৎ বিনিয়োগ বেড়ে গেছে, সম্পদ বেড়ে গেছে, সম্পদ বাড়লে কি? ডেবিট। কি হিসাবে লিখবো? শেয়ার লেখা যাবে না, লিখতে হবে বিনিয়োগ হিসাব। অর্থাৎ আমরা ব্যবসার বাইরে যেখানে টাকা বিনিয়োগ করব সেটাকে আমরা বিনিয়োগ বলে লিখব। কোন কোন খাতে বিনিয়োগ করতে পারি? শেয়ার, ডিবেঞ্চার ক্রয়, সঞ্চয়পত্র ক্রয়, লিখব বিনিয়োগ হিসাব। বিনিয়োগ হিসাব ডেবিট 20,000 টাকা। আর শেয়ার ক্রয় করতে আমাদের অর্থ চলে গেছে, টাকা চলে গেছে, নগদান সম্পদ কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। তো বিনিয়োগ ছিল কি? সম্পদ, সম্পদ বৃদ্ধি পেয়েছে এই জন্য ডেবিট, আর এক্ষেত্রে সম্পদ হ্রাস পেয়েছে এই জন্য ক্রেডিট হয়েছে। 20 তারিখ ব্যাংক থেকে উত্তোলন করা হলো। আমরা যেমন ব্যাংকে টাকা জমা রাখি, আবার প্রয়োজনে সেখান থেকে টাকা উত্তোলন করি। ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয় দুই ভাবে। একটা হচ্ছে ব্যাংক থেকে টাকা তুলে অফিসের বা প্রতিষ্ঠানের ব্যবসার কাজে ব্যবহার করা, অন্যটা হলো ব্যাংক থেকে টাকা উত্তোলন করে মালিক নিজের কাজে ব্যবহার করতে পারে। তো যেহেতু এখানে উল্লেখ নেই ব্যাংক থেকে উত্তোলন করা হলো, এটা ধরে নিতে হবে ব্যবসার প্রয়োজনে আমরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছি। কি হবে এক্ষেত্রে? ব্যাংকের টাকা কমে গেল, আর আমি ব্যাংক থেকে কি নিয়ে আসলাম? নগদ টাকা নিয়ে আসলাম, অর্থাৎ আমার ব্যবসায় নগদ টাকা বেড়ে গেল। নগদ টাকা মানে কি? সম্পদ, সম্পদ বেড়ে গেল মানে কি? ডেবিট। নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট। আর কি হলো? ব্যাংকের টাকা কমে গেল আমার, তো ক্ষেত্রে সম্পত্তি কমে গেল, ব্যাংক হিসাব ক্রেডিট 3,000 টাকা। নগদান ডেবিট মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, ব্যাংক হিসাব ক্রেডিট মানে কি? সম্পদ হ্রাস পেয়েছে। চব্বিশ তারিখ 10% বার্তায় রাজনের নিকট হতে পণ্য ক্রয় করা। রাজনের কাছ থেকে আমি পণ্য ক্রয় করছি, নগদ যেহেতু উল্লেখ নাই আর ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে, অর্থাৎ এটা বাকিতে লেনদেন। বাকিতে রাজনের কাছ থেকে ক্রয় করছি 20,000 টাকা, আর 10% কি? বার্তা। বার্তা মানে আমাকে ছাড় দিল। পণ্য ক্রয় এবং বিক্রয় সংগঠনের সময় যে ছাড় দেওয়া হয় বা পাওয়া যায় তাকে বলা হয় কারবারি বার্তা। এই কারবারি বার্তা বাদ দিয়ে আমাকে হিসাবভুক্ত করতে হবে। তো রাজনের নিকট আমি বাকিতে ক্রয় করছি। ক্রয় করলে কি সৃষ্টি হয়? ব্যয় সৃষ্টি হয়। আমরা প্রথমে দেখিয়েছিলাম ক্রয় করলে ব্যয়ের খাত সৃষ্টি হয়। পণ্য ক্রয় করলে কি হয়? ব্যয়ের খাত সৃষ্টি হয়। তাহলে ব্যয় যখন সৃষ্টি হয় বৃদ্ধি পায় ব্যয় কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স।
ক্রয় হিসাব ডেবিট। বিক্রি করলে সৃষ্টি হয় দেনাদার, আর ক্রয় করলে সৃষ্টি হয় কি পাওনাদার। কার কাছ থেকে ক্রয় করেছি আমি? রাজুর কাছ থেকে। রাজু কি হিসাব? পাওনাদার। পাওনাদার মানে কি? দায় হিসাব। দায় বৃদ্ধি পেয়েছে। দায় বৃদ্ধি পেলে কি? দায় কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। দায় ক্রেডিট হিসাব। কি হিসাব লিখবো? রাজন হিসাব। রাজন হিসাব ক্রেডিট। ক্রয় মানে কি? ক্রয়ের দ্বারা ব্যয় বৃদ্ধি পেল। রাজন কি? পাওনাদার। পাওনাদার কি? দায়। দায় বৃদ্ধি পেল। আমার ছিল 10% বারটা 20,000 টাকা ক্রয়। তা আমি যখন ক্রয় করছি তখন আমাকে সে 10% বারটা দিয়েছে, অর্থাৎ ছাড় দিয়েছে। 20,000 টাকা 10% হয় কত? 2,000 টাকা। তাহলে আমি পণ্য ক্রয় করছি কত টাকা? 18,000 টাকা। কারবারি বারটা বাদ দিয়ে বাকি টাকাটুকু লিখতে হবে 18,000 টাকা। কারবারি বারটা থাকলে সেটা কি করবো? আমরা বাদ দিয়ে দেখাবো। 26 তারিখ ঋণ গ্রহণ করা হলো। ব্যবসায়িক প্রয়োজনে আমরা ঋণ গ্রহণ করে থাকি। এক্ষেত্রে কি হয়? নগদ টাকা চলে আসে, নগদ টাকা বৃদ্ধি পায়। তো নগদ টাকা বৃদ্ধি পেলে কি হবে? নগদান হিসাব ডেবিট। আর কি সৃষ্টি হলো? ঋণ সৃষ্টি হলো, দায় সৃষ্টি হলো। দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। ঋণ হিসাব ক্রেডিট। নগদ টাকা সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর এক্ষেত্রে ঋণ কি হিসাব? দায় হিসাব। দায় কি হয়েছে? ক্রেডিট। দায় কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। তাহলে দায় ক্রেডিট হওয়ার তো দায় বৃদ্ধি পাওয়া। দায় বৃদ্ধি 10,000 টাকা। 28 তারিখ ছেলের স্কুলের বেতন প্রদান 1,000 টাকা। ছেলে কার? মালিকের। মালিকের ছেলের জন্য ব্যবসা থেকে 1,000 টাকা নিয়ে গেছে। ছেলের স্কুলের বেতন প্রদান করছে 1,000 টাকা। মালিকের প্রয়োজনে যদি ব্যবসা থেকে কোনো টাকা গ্রহণ করা হয় বা পণ্য গ্রহণ করা হয় তাকে বলা হয় উত্তোলন। আবার বলছি, মালিক তার নিজের প্রয়োজনে যদি ব্যবসা থেকে কোনো সুবিধা গ্রহণ করে, সেটা হোক নগদ টাকা বা পণ্য, তাকে আমরা কি হিসাবে দেখাবো? উত্তোলন হিসাব বলে দেখাবো। অর্থাৎ সে ব্যবসা থেকে নিয়ে গেছে, উত্তোলন করে নিয়েছে। সে যখন ব্যবসায় টাকা নিয়ে আসে তাকে আমরা বলি মূলধন, আর যদি কোনো কিছু নিয়ে যায় তখন তাকে আমরা বলি উত্তোলন। মালিক তার নিজের ছেলের জন্য টাকা নিয়ে গেছে কত? 1,000 টাকা। তাহলে উত্তোলন হিসাব করছে কি? 1,000 টাকা। উত্তোলন হিসাব হচ্ছে মালিকানা সত্ত্ব। উত্তোলন কি হিসাব? মালিকানা সত্ত্ব। এতে কি হয়? মূলধন কমে যায়, অর্থাৎ মালিকানা সত্ত্ব কি পায়? হ্রাস পায়। যখন টাকা নিয়ে আসে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, মূলধন বৃদ্ধি পায়। আর যখন টাকা নিয়ে যায় মূলধন হ্রাস পায়। তো মূলধন যেহেতু ক্রেডিট ব্যালেন্স, এটা বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, আর হ্রাস পেলে হবে কি? ডেবিট। এটার নাম হবে আমরা উত্তোলন হিসাব দিয়ে লিখব। উত্তোলন হিসাব ডেবিট। কি উত্তোলন করছে? ব্যবসা থেকে কি নিয়ে গেছে? টাকা না পণ্য? টাকা নিয়ে গেছে। এক্ষেত্রে লিখবো নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন মানে কি? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? মালিকানা সত্ত্ব ক্রেডিট ব্যালেন্স। ডেবিট হওয়ার অর্থ হয়েছে সেটা হ্রাস পেয়েছে। আর নগদ টাকা ক্রেডিট মানে সম্পদ হ্রাস পেয়েছে। 30 তারিখ কমিশন প্রাপ্তি। আমি কমিশন পেলাম, মানে নগদ টাকা পেলাম। নগদ টাকা বৃদ্ধি পেলাম, অর্থাৎ নগদান হিসাব ডেবিট। আর কমিশন পাইছি, এটা একটা আয়ের খাত। বিক্রয়, কমিশন, লভ্যাংশ প্রাপ্তি, শিক্ষানবিশ, স্যালামি, ভাট্টা প্রাপ্তি, এগুলো কিসের খাত? আয়ের খাত। কমিশন মাধ্যমে আমি টাকা পেয়েছি, তাহলে কমিশনটা হলো আয়ের খাত। কমিশনের মাধ্যমে আয় বৃদ্ধি পায়, এই জন্য কমিশন হিসাব কি? ক্রেডিট। সম্পদ বৃদ্ধি পেয়েছে, কমিশন মানে আয়, আয়ও বৃদ্ধি পেয়েছে, এই জন্য ক্রেডিট।
2000 টাকা, 1000 টাকা। শিক্ষার্থীরা, আমরা এখন শিখলাম লেনদেন থেকে কিভাবে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। এখন শিখব এই লেনদেন থেকে কিভাবে হিসাবের শ্রেণী নির্ণয় করতে হয়। হিসাবের শ্রেণী নির্ণয় করতে হয়। শ্রেণী নির্ণয় করব। এখান থেকে দেখাচ্ছি নিচ থেকে। ডেবিট ক্রেডিট নির্ণয় এবং শ্রেণী নির্ণয় ছকটা একই রকম হবে, শুধুমাত্র এখানে লিখতে হবে কি শ্রেণী। কাজ একই হবে, হিসাবটা টাকা যদি কারণ সহ সমাধান করতে পারি তাহলে কারণ কলমটা আমরা দেবো, অন্যথায় দেবো না। আর সব কিছু একই থাকবে, শুধু শ্রেণীটা আমরা চেঞ্জ করবো। দেখো ক্রয় হিসাব কি, আমরা এখানে লিখছিলাম হিসাব কত প্রকার? 5 প্রকার। আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। ভেরি সিম্পল। এখানে শ্রেণী অর্থাৎ হিসাবে কোন হিসাব, যেমন ক্রয়টা কি হিসাবের মধ্যে পড়েছিল? ব্যয় হিসাব। এটা শ্রেণীটা কি ব্যয়, বেতন, পণ্য ক্রয়, ভাড়া প্রদান, এগুলাকে আমরা ব্যয় হিসাব বলি চিনি। অর্থাৎ এগুলোর শ্রেণী কি ব্যয় হিসাব। এই আমরা যখন শ্রেণী নির্ণয় করব হিসাব 5 প্রকার, এটা মাথায় রেখে করব। আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। অর্থাৎ কোন হিসাবটা কোন শ্রেণীতে যাবে। রাজন, রাজন কি ছিল? ক্রয়ের সাথে কি ছিল? পাওনাদার। পাওনাদার কি হিসাব? দায় হিসাব। অর্থাৎ একটা শ্রেণী হলো দায়। নগদান কি? সম্পদ। ঋণ কি? দায়। উত্তোলন মালিকানা সত্ত্ব। নগদান সম্পদ, নগদ টাকা সম্পদ। কমিশন কি ছিল? আয়। এভাবে আমরা প্রত্যেকটা হিসাবের শ্রেণী নির্ণয় করব। আমরা যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি হয়তো আমরা শ্রেণীটাও আলোচনা করে গেছি। যেমন এখানে দেওয়া আছে ব্যয় বৃদ্ধি, অর্থাৎ এটা ব্যয় ছিল। দায় বৃদ্ধি, এটা দায় ছিল। নগদান সম্পদ বৃদ্ধি, সেক্ষেত্রে কি ছিল? সম্পদ। দায় বৃদ্ধি, দায়। অর্থাৎ এখানে জাস্ট শ্রেণী, কোন হিসাবটা কোন শ্রেণীতে পড়বে। আর এটা হচ্ছে কারণ, কেন এটা ডেবিট হলো। আমরা জানি যখন সম্পদ বৃদ্ধি পায় সেটা ডেবিট হয়। এই যে এখানে দেখো সম্পদ বৃদ্ধি, এই জন্য নগদান হিসাব ডেবিট হয়েছে। আমরা জানি দায় বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট। এই দেখো দায় বৃদ্ধি, এই জন্য ঋণ হিসাব কি হয়েছিল? ক্রেডিট হয়েছিল। আশা রাখি তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করবে। বিগত বোর্ড পরীক্ষাতে এই অধ্যায়ের উপর যে প্রশ্নগুলো আসছে তোমরা সমাধান করবে। আশা রাখি কিভাবে লেনদেন থেকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়, শ্রেণী নির্ণয় করতে হয় তোমরা পারবে ইনশাআল্লাহ। আগামী ক্লাস পর্যন্ত তোমরা বাড়িতে এই অঙ্কটুকু অনুশীলন করবে। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের উপর আরও একটি ক্লাস নেব। ভালো থেকো, আল্লাহ হাফেজ।